আহ, আজকে আমরা কপি পেস্ট রিলেটেড কিছু ইয়েগুলো দেখবো যেগুলো বাকি আছে আর কি, ছোটখাটো বিষয়। এগুলো দেখলে মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে। আর যদি আরো অন্য কিছু থাকে সেগুলো দেখে নিব, ঠিক আছে? যেমন হচ্ছে শর্ট ফিল্টার, এগুলো দেখানো হয়ে গেছে। ওকে। হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস। আর আজকের ওই যে ডকুমেন্টস মানে যে অ্যাটাচমেন্টটা দেওয়ার কথা, ওটা আমি গ্রুপে আজকে পোস্ট করে দেবো। হ্যাঁ, আজকে ঠিক রাত 12টার ভিতরেই পোস্ট করে দেবো। ওকে। আমি সেদিন দিতে ভুলে গেছিলাম, যদি দেরি হয়, যদি রাত 12টার মধ্যে না দেয় একটা মেসেজ দিয়েন, তাহলে হবে। তো দেখি আমরা কপি পেস্টের কিছু জিনিস দেখি, যেটা হচ্ছে যে আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনার কোনো কিছু ধরেন, এখান থেকে কোনো কিছু কপি করছেন। এই ধরেন এই কলামের উপরে যে নামগুলো আছে, হ্যাঁ, কলামের নামগুলা, যে এটা হচ্ছে ডেটের একটা কলাম, এটা টাইমের একটা কলাম, এটা হচ্ছে সেলসম্যানের একটা কলাম। হ্যাঁ, ধরেন আপনি এই কলামের এই অংশটুকু আপনি কপি করে কোথাও পেস্ট করবেন, তাহলে কিভাবে করবেন? কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিয়ে আপনি যদি কোথাও পেস্ট করেন, তাহলে এখানে কয়েকভাবে করা যায়। এখানে আপনি ধরেন আপনি এখানে পেস্ট করবেন, তাহলে এখানে পেস্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে নেন। করার পরে দেখেন এখানে অনেকগুলো পেস্ট অপশন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যদি পেস্ট দেন তাহলে কি ডাইরেক্ট পেস্ট করবে, মানে টোটাল ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাট। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে ভ্যালু পেস্ট করবে, মানে এখানে এই জায়গার মধ্যে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেগুলোকে ভ্যালুতে কনভার্ট করে ভ্যালু হিসেবে পেস্ট করবে, কিন্তু যদি কোনো টেক্সট থাকে তার টেক্সটটাকে টেক্সট হিসেবেই রাখবে। তারপরে হচ্ছে যে এফএক্স, এফএক্স মানে যদি কোনো ফর্মুলা থাকে তা ফর্মুলা সহ সে পেস্ট করবে। আর এই ট্রান্সপোজ মানে সে জিনিসটাকে উল্টায় দিবে, মানে যেটা কলাম বরাবর ছিল সেটা হচ্ছে যে কি রো বরাবর করে দিবে। তারপরে হচ্ছে যে ফরম্যাটিং, আর শুধুমাত্র ফরম্যাটিংটা এখানে পেস্ট করবে। তারপরে একটা অপশন হচ্ছে যে পেস্ট লিঙ্ক, লিঙ্ক সহ সে পেস্ট করবে, ঠিক আছে? তো এখানে পেস্ট স্পেশাল নামে আরেকটা অপশন আছে। এখানে অনেকগুলা, এই যে এখানে যেগুলো দেখলাম সেগুলা, তার সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন হচ্ছে যে আপনার নো বর্ডার্স, তারপর হচ্ছে যে উইথ, কিপ দ্য সোর্স কলাম উইথ, যদি কি সোর্স কলাম উইথ যতটুকু ছিল সেটা রাখবে। তারপরে ট্রান্সপোজের অপশনটা আছে। তারপরে দেখেন ভ্যালু পেস্ট, ভ্যালু পেস্ট করবে। তারপর হচ্ছে যে ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাটিং। ভ্যালু এবং নাম্বার ফরম্যাটিং মানে হচ্ছে যে এখানে এগুলা যেটা আছে এগুলো তো ভ্যালু হিসেবে, মানে নাম্বারের যে ফরম্যাটিং করাটা আছে সেটা রাখবে, শুধুমাত্র ভ্যালু পেস্ট করবে। ঠিক আছে? ভ্যালু পেস্ট মানে ওর মধ্যে যদি, মানে ওইখানে যদি কোনো জায়গা থেকে ভ্যালু গুলো নিয়ে আসে, যেমন হচ্ছে আমি পাশে করি, এটা সেলটা দেখাই দিলাম, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এটা কপি করে নিচে দিলাম। তো এখানে তো ভ্যালু আছে, টোটালটা আমি সিলেক্ট করে ফরম্যাট পেন দিয়ে ফরম্যাটে করলাম। তো এগুলো হচ্ছে যে এই জায়গা থেকে সব ডাটাগুলো সে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? সেলের অ্যাড্রেস গুলো দেখাই দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে যখন সেলের অ্যাড্রেসটা আমি দেখাই দিলাম, এখন আমি এই জিনিসটাকে ধরেন কপি করলাম, এই যে রাইট সাইডে যেটা আছে, এই জিনিসটা কপি করে আমি এখানে পেস্ট করব। তার আগে আমি এটার উইথ একটু বাড়াই দিয়ে রাখি, এটা বাড়াই, এটা বাড়াই। ঠিক আছে? তো এটা নির্দিষ্ট একটা উইথ আছে। উইথ গুলো কত? উইথ গুলো আমরা দেখতে পাবো কোথায়? আহ এখানে উইথ দেখার একটা অপশন ছিল, ঠিক আছে, যাই হোক। এগুলো উইথ বাড়াই দিলাম, কারণ আমরা যখন পেস্ট করব তখন সেই জায়গায় এই উইথে পেস্ট হয় কিনা সেটা আমরা চেক করবো। তো ধরেন আমি এখানে পেস্ট করবো, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম। এখানে যদি ডাইরেক্ট পেস্ট দেই, তাহলে সে কি কি পেস্ট করবে? সে ওই ওই জায়গায় সবকিছু পেস্ট করবে, কিন্তু যেহেতু তার সেল রেফারেন্স গুলো ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে সে যে জায়গা থেকে ভ্যালুটা নিচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা যে ভ্যালুটা নিয়ে যখন এখানে পেস্ট করতেছে, তখন সে ওই বরাবর, মানে এইটা যখন আমি কপি করে পেস্ট, যখন এখানে পেস্ট করতেছি তখন সে এইদিকেও অতটুকু দূরত্ব পর্যন্ত সরে গেছে, কিন্তু এত এইদিকে তো আর কোনো জায়গা নাই, সেই জন্য সেল রেফারেন্স জিরো দেখাচ্ছে, মানে ইরর দেখাচ্ছে। যদি আমি এইখানে পেস্ট করি তাহলে কিন্তু সেল রেফারেন্স আর ইয়া দেখাবে না, ইরর দেখাবে না। তখন সে কি দেখাবে? তখন এখানে জিরো জিরো দেখাবে। আর হচ্ছে যে এখানে জিরো জিরো দেখাচ্ছে, কারণ হচ্ছে যে তার সেলের অ্যাড্রেসটা কোথায়, এই জায়গায় সে সিলেক্ট করে আছে, ঠিক আছে? এই জন্য এটা দেখাচ্ছে। এখন ধরেন এখন তো এরকম আসছে, তো আমরা আহ, এখানে পেস্ট করি, এই জায়গায় পেস্ট করি। এখানে হচ্ছে যে এখানে
এটা দিচ্ছি, এটা ইরর দেখাচ্ছে। যদি আমি ভ্যালু পেস্ট করি তাহলে কিন্তু ভ্যালু আসছে। এফএক্স দিলে সে ফর্মুলাটা পেস্ট করবে, কিন্তু ফর্মুলা এই লাইনে তো দেখানো মুশকিল। এটারে অন্য জায়গায় নিয়ে যাই, কাট করি, কাট করে অন্য একটা শিটে নিয়ে যাই, এইখানে রাখি। ঠিক আছে, এবার এবার হচ্ছে যে এটার একটু উইথ বাড়াই, এটার উইথ বাড়াই। এটা টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করব। এই হচ্ছে যে ভ্যালুটা পেস্ট করলে সে ভ্যালুগুলো নিচ্ছে। এখানে আইডি আসছে কেন, কারণটা হচ্ছে যে কি, এখান থেকে যখন আমি ওই যে রিলেটিভ অ্যাড্রেসের কারণে সে এই জায়গায় আইডি গুলো নিয়ে নিচ্ছে। তো এখানে আমার যেটা করতে হবে, এখানে ডলার সাইন দিয়ে এগুলো সবগুলো ফিক্সড রাখি, ডেটটা এটা হচ্ছে ডলার সাইন দিয়ে ফিক্সড রাখি। এইবার আমি এটাকে কপি করি, তাহলে সে চেঞ্জ হবে না। এখানে যখন এখন পেস্ট করব তখন সে কিন্তু কি নিচ্ছে, তখন হচ্ছে যে সে ভ্যালু এবং ফরম্যাটিংটাকে সে পেস্ট করছে। যখন আমি ভ্যালু পেস্ট করব, যখন আমি ভ্যালু পেস্ট করব তখন কিভাবে নিবে সে দেখেন, সরাই করি। এবার দেখেন এইভাবে পেস্ট করলে সে নিচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে সে ফরম্যাটিং, ফরম্যাটিং বলতে ওই যে কালারিং, বর্ডারের কালার এগুলো নিচ্ছে। তারপরে এই যে 1 2 3 এখানে যখন আমি সিলেক্ট করতেছি তখন শুধুমাত্র ওই সেলের মধ্যে যেগুলো ভ্যালু আছে সেগুলো পেস্ট করতেছে, মানে অরিজিনাল ভ্যালুগুলা, কিন্তু আমরা দেখতেছি ফরম্যাটিং আকারে। তারপর হচ্ছে যে এফএক্স, এখানে হচ্ছে যে ফর্মুলা, এখানে হচ্ছে যে যদি কোনো ফর্মুলা থেকে থাকে ওখানে, তখন সে ফর্মুলাটা শো করবে, ফর্মুলা সহকারে শো করবে। এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে কি এক্স, এই যে এ থ্রি সহকারে, মানে এই এর মধ্যে যে আমি অন্য অন্য সেল থেকে যে ডাটাগুলো নিয়ে আসছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু যদি আমরা এখান থেকে এইটা পেস্ট করতাম তাহলে কিন্তু সে অন্য সেল থেকে তো সবকিছু নিয়ে আসতো, সাথে সাথে তার ফরম্যাটিংটা সেম রাখতো, নাম্বার সে ফরম্যাটিং সেম রেখে অন্য সেলের যে সেলটা রেফার করেছি সেই সেলগুলোর ডাটা সহ এখানে দেখাতো। আবার যদি আমি এখানে শুধুমাত্র ভ্যালু পেস্ট করি তখন কিন্তু আবার সে ওই যেখান থেকে এই ডাটাগুলো নিয়ে আসছে সেটা কিন্তু নিয়ে আসবে না, এবং এই নাম্বার ফরম্যাটটা এটাকে হচ্ছে যে অরিজিনাল যে ভ্যালু যেটা সেই ভ্যালুতে সে কনভার্ট করে এখানে দেখাবে। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে এফএক্স ফর্মুলাতে প্রেস করি তখন সে কি করবে, তখন সে হচ্ছে যে সে ফর্মুলাটা এখানে পেস্ট করবে, ফর্মুলাগুলো এখানে পেস্ট করবে, মানে সেলগুলোর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো সে এখানে পেস্ট করবে, কিন্তু তার ফরম্যাটিংটা এখানে পেস্ট করবে না। ঠিক আছে, তারপর আমি রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে ট্রান্সপোজ দিই, ট্রান্সপোজ দিলে কি হচ্ছে, ট্রান্সপোজ দিলে সে হচ্ছে যে উল্টা যাচ্ছে, মানে এটা কলাম বরাবর ছিল এটা তখন রো বরাবর চলে যাবে। তারপরে যখন আমি শুধুমাত্র ফরম্যাটিং, এই যে আর যেটা আছে তার মানে কি শুধুমাত্র সে ফরম্যাটিংটা রাখবে, এখানে কোনো পার্সেন্টেজ কোনো ভ্যালু ট্যালু আনবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখানে একটা অপশন পেস্ট লিংক, লিংক বলতে হচ্ছে যে এই যে এখানে লিংক করে রাখছে, এই যে কোন সেল থেকে এই জায়গায় যে ভ্যালুগুলো পেস্ট করলাম এটা কোন সেল থেকে নিয়েছে, এই সেল থেকে। ঠিক আছে, এখান থেকে যে ভ্যালুটা নিলাম এটা কোন সেল থেকে, এই সেল থেকে। ঠিক আছে, তো ওই জিনিসটা লিংক পেস্ট, মানে আমি যখন পেস্ট করব তখন সে লিংক বলতে এই যেই যেই সেল থেকে সে ডাটাগুলো নিয়েছে সেই সেলের লিংক সাথে লিংক করে দেখাবে। আর এখানে পেস্ট স্পেশালের মধ্যে এই সকল অপশন পাবেন, সাথে হচ্ছে যে আরেকটা অপশন নো বর্ডার, মানে সে পেস্ট করবে ফরম্যাটিং সব সেম রাখবে, শুধুমাত্র বর্ডার ছাড়া সে পেস্ট করবে। আরেকটা হচ্ছে যে কিপ সোর্স উইথ, কিপ সোর্স উইথ, কিপ সোর্স, এটার যে উইথ এবং এটার উইথ সেম রাখবে। ঠিক আছে, তারপরে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট স্পেশালে যাই, এখানে 1 2 3 এখানে হচ্ছে ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাটিং, ভ্যালু এবং নাম্বার ফরম্যাটিংটা সে পেস্ট করবে, মানে ভ্যালু হচ্ছে যে মানে এগুলো তো হচ্ছে একটা ভ্যালু, এবং এগুলাকে ফরম্যাটিং করে যে অবস্থায় আসছে, নাম্বার গুলাকে ফরম্যাটিং করলে যেভাবে দেখায় সেভাবে দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে এই যে কালারিং, বর্ডার এগুলো কিন্তু সে নিয়ে আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনটা পেস্ট স্পেশালে যে এই যেটা। তারপর হচ্ছে আরেকটা কি ভ্যালু এন্ড সোর্স ফরম্যাটিং, মানে সে ভ্যালু পেস্ট করবে এবং সোর্সের যে ফরম্যাটিংটা আছে সেটাকে সেম রাখবে। ঠিক আছে, ভ্যালু পেস্ট করবে এবং সোর্সের ফরম্যাটিংটা সেম রাখবে, যার ফলে হচ্ছে যে কালার সহ সব কিছু সেম আসবে, কিন্তু এর মধ্যে কোনো লিঙ্ক আসবে না। ঠিক আছে, এগুলো জাস্ট ভ্যালু পেস্ট, এগুলো কোনোটার মধ্যে কিন্তু কোনো লিঙ্ক আসে নাই। হ্যাঁ, যখন আপনি ভ্যালু পেস্টের এই অপশনটার মধ্যে যাবেন, পেস্টের মধ্যে যে এই যে ভ্যালু পেস্ট নামে অপশনে যাবেন, তখন হচ্ছে যে মানে কোনো লিঙ্ক টিঙ্ক কিছু আসবে না, কিন্তু এই পেস্টের মধ্যে যখন যাবেন তখন হচ্ছে লিঙ্ক টিঙ্ক চলে আসবে সব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে আদার পেস্ট, এখানে হচ্ছে আদার পেস্ট, এই যে আর ফরম্যাটিং, আর ফরম্যাটিং মানে শুধুমাত্র ফরম্যাটটা পেস্ট হবে কিন্তু ভ্যালু ট্যালু কিছু আনবে না। আর একটা হচ্ছে কি পেস্ট লিঙ্ক, লিঙ্ক সহ সে পেস্ট করবে, মানে এই পাশের সেলের অ্যাড্রেসটা সেখানে পেস্ট করবে।
তারপর হচ্ছে যে আমরা চাইলে একটা ছবিও পেস্ট, ছবি আকারে পেস্ট করতে পারি। ধরেন এখানে ছবি আকারে পেস্ট করলাম, এই দেখেন এটা ছবি হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে লিখি 2000, 2000 হলে এটা কি চেঞ্জ করবে? না, এটা এখানে চেঞ্জ করবে না, এটা চেঞ্জ করবে। আর একটা কি যেন ছিল, এটা হচ্ছে যে ইমেজ ফরম্যাটে থাকলেও সেটা ইমেজের মধ্যে চেঞ্জ করতো। ঠিক আছে, দেখি এটা কোনটা। এটা হচ্ছে কি পিকচার, ও এটা পিকচার আকারে পেস্ট করতেছে, বুঝছি। আর এই যে লিঙ্কড পিকচার, লিঙ্ক পিকচার থাকলে এইখানে চেঞ্জ হওয়ার কথা। এটা হচ্ছে 10:10। এই যে দেখেন লিঙ্কড পিকচার হচ্ছে যে এটা হচ্ছে পিকচার আকারে আছে, হ্যাঁ এটা পিকচার আকারে আছে, কিন্তু আমি যখন এখানে চেঞ্জ করতেছি তখন সে এই পিকচারের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রত্যেকটা সেলের সাথে সে লিঙ্ক করে রাখছে। যখন আমি কোনো কিছু মানে পিকচার আকারে দেই না কেন, সেটা কিন্তু আমি যদি পেস্ট করি হচ্ছে যে লিঙ্ক পিকচার হিসেবে, তখন কিন্তু সে রাইট বাটন ক্লিক করে পেস্ট চলে যাব। এই যে এখানে হচ্ছে কি লিঙ্কড পিকচার, মানে সে পিকচার আকারে পেস্ট করবে, কিন্তু যে সেল থেকে ডাটাটা নিয়েছে সেই সেলের সাথে একটা লিঙ্ক করবে। আর এটা হচ্ছে কি পিকচার, এটা হচ্ছে ডাইরেক্ট পিকচার। ওকে, পেস্ট স্পেশাল এখানে আরেকটা অপশন আছে, আরো কিছু অপশন আছে, যেমন এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল যাব, পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অল, পেস্ট অল, তারপর হচ্ছে যে পেস্ট ভ্যালুস, হ্যাঁ, তারপর হচ্ছে ফরম্যাট, তারপর যদি কোনো কমেন্টস থাকে শুধুমাত্র কমেন্ট গুলো পেস্ট করতে চান তাহলে কমেন্ট পেস্ট করবে। ঠিক আছে, এইখানে আর অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটা কমেন্টস দিয়ে দিই, হ্যালো। ঠিক আছে, এই হ্যালো, হ্যাঁ এটা দিলাম। এখন আমি এটা কপি করলাম, করে এখানে যে পেজ স্পেশালে যাই, কমেন্টস, ওকে দিই। তাহলে দেখেন এই সেলের মধ্যে শুধুমাত্র কমেন্টসটা, মানে এখান থেকে শুধুমাত্র কমেন্ট যেখানে আছে সেইটাকে সে নিয়ে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা অপশন। আর হচ্ছে যে সেলের মধ্যে যদি যখন আপনার কোনো কিছু মানে উইথ যদি আপনি চেঞ্জ করেন, ধরেন এরকম অনেকগুলো সেল আছে, এই যে এই ডাটার মতন অনেকগুলো সেল আছে ধরেন, হ্যাঁ, একটা ছোট একটা বড় এরকম থাকতেই পারে, যে একটা ছোট একটা বড়, একটা দেখবেন এরকম হয়ে আছে, একটা এরকম হয়ে আছে, আর কোনোটা এরকম। তো সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এই কোনায় এই জায়গায় সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সব সিলেক্ট হয়ে গেল। এই যে এখানে যেটা অ্যারো সাইন, এখানে ক্লিক করে সব সিলেক্ট হয়ে যায়, তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, এখানে মাউসটা নিয়ে গেলে প্লাস সাইন আসবে, ডাবল ক্লিক করলে সব সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার হচ্ছে যে এইখানে দেখেন এটা উইথ একটু বেশি বড় মনে হচ্ছে, যদি আপনি মনে করেন আপনি এরকম রাখবেন সাইজ, এবং এই লেখাটা এর বাইরে যেন না যায়, তাহলে কি করবেন, পুরো লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে র‍্যাপ টেক্সট দিবেন। তাহলে দেখেন র‍্যাপ টেক্সট দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাগুলা সমান হয়ে গেছে। তারপরে তো এই অ্যালাইনমেন্টের থ্রুতে লেখাগুলা মানে ঠিক করবেন। ঠিক আছে, আর হচ্ছে কন্ট্রোল এফ এ যাই, কন্ট্রোল এফ হচ্ছে যে কি ফাইন্ড করার জন্য, কন্ট্রোল প্লাস এফ প্রেস করলে ফাইন্ড আমরা করতে পারবো। তো ফাইন্ড করার সময় ফাইন্ড এবং রিপ্লেসও করতে পারবো। যেমন হচ্ছে যে আমরা এই শিটে যাই, শিট ওয়ানে, এখানে টিপু, এখানে একটা নাম আছে, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে হ্যাঁ, আচ্ছা দেখেন অনেকগুলো নাম আছে। এখন আমি যদি ফাইন্ড কন্ট্রোল এফ দিয়ে, আমরা জানি ফাইন্ড করা যায়, তার ফাইন্ড কিভাবে করা যায় দেখেন, এখানে দেখলাম জামাল, তাহলে দেখেন এখানে জামাল লিখে যখন ইন্টার দিলাম তখন সে জামালের এখানে সিলেক্টেড করেছে। এখন যদি আমি বলি যে টিপু নামে, তাহলে টিপু সিলেক্ট করেছে। আবার যদি ক্লিক করি তাহলে টিপু সিলেক্ট করবে, সে কিন্তু শুধুমাত্র এই শিটের মধ্যে সিলেক্ট করছে। এখন ধরেন আমার এখানে একটা টিপু আছে, দেখি আমরা ওই সেলে সে দেখায় কিনা, ওই সেলে কিন্তু সে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে যে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এই যে এখানে অপশনে ক্লিক করব, এখানে অপশন উইথিন ওয়ার্ক বুক, মানে এই টোটাল ফাইলটা, তাহলে আমি এখানে নেক্সট দিব। নেক্সট দিলে দেখেন এখানে যাচ্ছে, হ্যাঁ, এই ওয়ার্কবুকটা যখন আমি সিলেক্ট করে দিয়েছি তখন এই টোটাল ফাইলের মধ্যে সে চেক করবে কোথায় কোথায় আছে। তারপর আবার নেক্সট যখন দেই তখন সে এই এই শিট থেকে সে এই শিটে চলে আসছে, এবং এই শিটে দেখাচ্ছে এই জায়গায়, তারপরে আবার যাচ্ছে কোথায় এখানে, তারপরে আবার যদি দেই তাহলে এই শিটে আবার চলে আসছে, মানে এই টোটাল এই শিটের মধ্যে এই কয় জায়গায় এই নামটা আছে। ঠিক আছে, সার্চ বাই রো কলাম, রো কলাম এটা চেঞ্জ করা দরকার নেই, যেভাবে আছে এইভাবে রাখেন, সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে যে আপনার ফরম্যাট, ফরম্যাট কি লাগে, লাগে না, এটা দেই দেখি। ঠিক, এটা হচ্ছে যে আপনার যদি কোনো সেল এরকম থাকে যে আপনার এই কালারে রেড কালারে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা আপনি রেড কালার হিসেবে সার্চ করতে পারবেন। যেমন আমি এখানে থাকি,
আমি যদি এখানে ফাইন্ড দিই, দেখেন এখানে হচ্ছে যে ফরম্যাট কালার মানে হচ্ছে যে এই কালারে, রেড কালারে যেগুলো যেগুলো আছে টিপু নামে, সেটা যদি খুঁজে বের করতে চান, ধরেন আপনি এখানে আছেন, তো ওইখানে হচ্ছে যে টিপু নামটা রেড কালারে আছে, তাই আমি যখন নেক্সট ফাইন্ড দিব তাহলে এখানে আসছে। আমি যদি এটাকেও রেড কালার করে দিই, ঠিক আছে, তারপরে সে এইখানেও সার্চ করবে। এই দেখেন আমি যখন এখানে দিলাম, প্রথমে হচ্ছে যে এই জায়গায় সার্চ করছে, তারপর হচ্ছে যে এই শিটে যে সার্চ করছে, এবং সেই জায়গায় সিলেক্টেড হয়ে আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা কালার আবার চেঞ্জ করে দিই, তাহলে এখানে আসবে না। যেমন এখানে দিলাম, এখানে 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 তো চলে আসছে, দেখি আসার কথা না, যাই হোক। এখানে হচ্ছে যে ইয়ার কালারও নিচ্ছে সে, নর্মালি নেওয়ার কথা না। ফন্টের কালার যদি হোয়াইট হয়, ওকে, দেখি তো এবার নেক্সট। ও বুঝছি, ফন্টের কালার আমরা এখান থেকে মানে সিলেক্ট করে দিতে পারি যে ফন্টের কালার যদি এটা হয় তাহলে সে ওটা নিবে। এখন আমি যদি ব্ল্যাক দেই, তাহলে শুধুমাত্র এই যে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে সে বুঝতে পারছে যে আমার ব্ল্যাকটাকে আমি ফিল্টার করতে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু ডিফল্ট হিসেবে সে ফিল্টারের অপশনটা সিলেক্ট করেছিল কোনটা, সবগুলা। যখন আমি এখানে সিলেক্ট করে দিলাম ফরম্যাটে এখানে যে এই ফন্টের মধ্যে যে যখন আমি কালারটা সিলেক্ট করে দিলাম যে আমার এই কালারটা দরকার, যে টেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে যে রেড, এবং লেখার টেক্সটটা থাকবে হচ্ছে টিপু নামে, তখন সেটাকে খুঁজো। তখন হচ্ছে যে যখন আমরা এইভাবে ফরম্যাটটা সিলেক্ট করে দিব, তখন সে খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। আর যদি আমরা চাই যে না ফরম্যাটটা রাখবো না, ঠিক আছে, তাহলে চুজ ডিফল্ট, এখানে চুজ ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট, এখানে ক্লিয়ার ফাইন্ড ফরম্যাটে দিলে সে ক্লিয়ার করে দিবে। এখন আমি আগের মতনই সবকিছুই আমরা খুঁজতে পারবো, মানে ওই নামে যেটা আছে, ঠিক আছে। এটা জাস্ট ফিল্টারের অপশন কালার দিয়ে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন এখানে কিছু করবেন না, আর এখান থেকে আগের অবস্থায় ফিরে যাবেন, তাহলে এখানে শিট সিলেক্ট করে দিবেন, তারপর অপশনে ক্লিক করবেন, দেখেন আগের অপশনে ফিরে আসছে। ক্লিয়ার এগুলা? ওকে, তার মানে এটা শেষ। এখন দেখি আর কি কি আছে। কলাম ছোট বড়, কলাম ছোট বড়, এই যে কলাম ছোট বড় করার জন্য যেটা করবেন, এখানে কলামে এই যে এখানে মাউসটা নিয়ে গেলে এরকম একটা প্লাস সাইন আসবে, হ্যাঁ। তারপরে আপনি মাউসটা ক্লিক করে তারপরে বাড়াবেন, যখন মাউস ক্লিক করেন দেখেন এখানে উপরে দেখাচ্ছে উইথ কতটুকু বাড়ছে কমতেছে, এটা দেখা যায় এখানে, হ্যাঁ। এখানে এই যে এখানে কমতেছে বাড়তেছে, এভাবে। ঠিক রোটাও ঠিক এইভাবে সিলেক্ট করবেন, যেমন এখানে আপনি এখানে সিলেক্ট করেন, মাউসটা নিয়ে গেলে প্লাস সাইন যেখানে আসবে সেখানে ধরে টান দিবেন, দেখবেন যে যে কলাম এবং রোটা মানে ছোট বড় হচ্ছে আর কি। তারপরে এখানে হচ্ছে এই যে ফরম্যাট, এখানে ফরম্যাট নামে সেলের মধ্যে ফরম্যাট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে সেটা উইথ হাইট বাড়াতে পারবেন। যেমন রো হাইট এখানে কত দেখাচ্ছে, আমি যখন সিলেক্ট করলাম 48, আপনি যদি 15 দিতে চান তাহলে দেখেন এটা 15 হয়ে গেছে। আমি ধরেন এইটা সিলেক্ট করলাম, যখন এই কলামটা সিলেক্ট করলাম, লিখে আমি এখানে কলাম উইথ আমি দিলাম এখানে 10, ঠিক আছে। দেখবেন যে কলাম উইথটা বেড়ে গেছে, হ্যাঁ। এখান থেকে কলাম উইথ এখানে দিলাম 20, দেখেন কলাম উইথটা বেড়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে করতে পারবেন আর কি। হ্যাঁ, একসাথে সবগুলা করা যায়। একসাথে সবগুলা করার জন্য আপনি ধরেন আহ সবগুলা ধরে সবগুলা এইভাবে এই যে কোনায় যে মাউসটা নিয়ে যাবে, নিয়ে গেলে এইভাবে অ্যাশ কালারের আকারে সিলেক্টেড হয়ে যাবে, অ্যাশ কালারের আকারে সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আপনি এখানে মাউসটা নিয়ে গেলে যখন যখন প্লাস সাইনটা দেখাবে, তখন আপনি ডাবল ক্লিক করবেন। প্লাস সাইনটা নিয়ে যে ওই প্লাস সাইনটা যে কোনো এক জায়গায় নিয়ে গেলে ডাবল ক্লিক করলে এগুলো সব সমান হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে কোনো ডাটা নেই, সেই জন্য এটা ওই বেসিসে সমান হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, টোটালটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার ফরম্যাটে যে ডিফল্ট উইথ, ঠিক আছে, ডিফল্ট উইথ, ওকে দেখি, অটো ফিট কলাম উইথ, না, এটা হচ্ছে, হ্যাঁ, টোটালটা সিলেক্ট করে কলাম উইথ আমরা দিব কত, 10 দিব। টোটালটা সিলেক্ট করে আমরা কি করলাম, এখান থেকে ক্লিক করে টোটালটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, তারপরে হচ্ছে যে ডিফল্ট উইথ আমরা এখানে 10 বলে দিলাম। তার মানে এটা ডিফল্ট উইথ 10 হিসেবে থাকবে। যদি আমরা বলি যে 20, তাহলে সবগুলো 20 হয়ে যাবে একসাথে, ঠিক আছে। তো এখান থেকে আমরা টোটালটা সিলেক্ট করলেই সে মানে উইথ ছোট বড় করা যাবে, ঠিক আছে।
ওকে, আর আরেকটা অপশন দেখাই, সেটা দেখানো হয় নাই। ধরেন হচ্ছে যে আপনার এখানে অনেক লম্বা ডাটা, হ্যাঁ, যেমন হচ্ছে এরকম বলবো, ধরেন আপনার এরকম ডাটা, এরকম ডাটা, এরকম অনেক লম্বা আকারে ডাটা, এদিকে অনেক বড় লাইন হয়ে গেছে। যখন এই টোটাল ডাটা আপনি দেখবেন কিভাবে? ধরেন আপনার এখানে হচ্ছে ক্যাটাগরিটা দেওয়া, রিজিয়ন টিজনটা ভুলে যান, রিজিয়ন নাই এখানে, হ্যাঁ। তো আপনি সব এইদিকে দেখতে যাচ্ছেন, কিন্তু আপনি এখানে যে একটা ডাটা দেখলেন, এই যে ধরেন এই ডাটাটা অবস্থা খারাপ, হ্যাঁ, তা এটা কোন রিজিয়নের, এটা যে আপনি দেখবেন কিভাবে? রিজিয়ন তো হচ্ছে যে সব লেফট সাইডে, লেফট সাইডে হচ্ছে রিজিয়ন, তাহলে আবার আপনাকে নিয়ে আসতে হচ্ছে, আবার দেখতে হচ্ছে, ঝামেলা হচ্ছে না? তো এই জিনিসটা খুব ইজিলি দেখা যায়। ধরেন আপনার এতটুকু পর্যন্ত জিনিসটার সাথে কম্পেয়ার করা দরকার আপনার ডেটার। তাহলে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে যে ভিউ নামে একটা অপশন আছে, ভিউ অপশনের মধ্যে আপনার ফ্রিজ নামে একটা প্যান আছে, হ্যাঁ। ফ্রিজ প্যানের মধ্যে যে আপনি যদি এখানে এটা সিলেক্ট করলেন, এই কলামটা যখন সিলেক্ট করে ফ্রিজ প্যানের মধ্যে যে আপনি ফ্রিজ প্যান্স এখানে যখন ক্লিক করলেন, তাহলে দেখেন এই বরাবর একটা দাগ দিয়ে দিয়েছে। এখন যদি আমি মুভ করি, দেখেন এটা আপনার সরছে, হ্যাঁ। এই অংশটুকু সে ফিক্সড করে রেখেছে, বাকি অংশটুকু মুভমেন্ট করছে। ঠিক আছে, উপরে নিচে যাচ্ছি তখন কিন্তু সে মুভমেন্ট করতে দিচ্ছে। আবার যদি আমি আনফ্রিজ করি, তখন কিন্তু আবার যদি আমি এইভাবে টানাটানি করি, তাহলে দেখেন সব ডাটা মুভ করছে। আবার আমি যদি এই জায়গায় সিলেক্ট করে আমি এখানে যদি ফ্রিজ প্যান দেই, আহ, এই জায়গায় আমি সিলেক্ট করলাম করে আমি যদি ফ্রিজ প্যান দেই, এবার দেখি কি হয়। এবার দেখেন নিচ থেকে উপরে যখন আমি মুভ করছি, তখন কিন্তু ওই উপরের যে ইয়েগুলো ফিক্সড আছে। আবার যখন আমি লেফট থেকে রাইটে মুভ করছি, তখন কি কি হচ্ছে, তখন ডাটাগুলা মানে এই ডাটাগুলো ফিক্সড আছে, কিন্তু বাকিগুলো মুভমেন্ট করছে। এখন আমি যদি এই ডাটার সাথে এটা কম্পেয়ার করতে চাই, তাহলে আমি মাউস কিবোর্ড থেকে অ্যারো বাটন এইভাবে প্রেস করে রাইট সাইডে প্রেস করে করে আমি দেখতে পাচ্ছি যে চিটাগং এর রেজাল্ট হচ্ছে এত, ঠিক আছে, কুমিল্লার রেজাল্ট হচ্ছে এত, ঠিক আছে। তার ফলে কি আমরা খুব সহজে জিনিসটা ভিউ করতে পারছি। কিন্তু যদি এরকম ফিক্সড মানে এই জায়গাটা ফিক্স না করা থাকতো, তাহলে কি হতো, এই জিনিসগুলো পিছন দিয়ে চলে যেত, আমাদের দেখার জন্য মানে ভুল হওয়ার চান্স বেশি থাকতো আর কি। তো এরকম ফ্রি স্প্যান ভিউতে যাবেন, ফ্রিজ প্যানে যাবেন, এখানের মধ্যে এই যে ফ্রিজের একটা ফ্রিজ প্যানস এর একটা অপশন আছে, ঠিক আছে। এই ফ্রিজ প্যানের থ্রুতে আপনি সেটাকে ফ্রিজ করে দিতে পারবেন। কিপ দ্য রোজ এন্ড কলাম ভিজিবল উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্কশিট স্ক্রল, মানে হচ্ছে যে জাস্ট আপনি যে অংশটুকুকে ফিক্সড করতে চান, সেই অংশটুকু বাদে বাকি অংশ মানে বাকি জায়গাটা সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি এই জায়গাটা হচ্ছে যে আপনি এই জায়গায় সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখানে ফ্রিজ প্যান দিই, হ্যাঁ, তখন কি করবে, এই বরাবর এবং মানে এই জায়গায় যদি সিলেক্ট করলাম, তাহলে এইটা হচ্ছে যে তার মানে কমন পয়েন্ট, এবং এই ডাটাগুলো সে সব দেখাবে, এবং এই ডাটাগুলোকে সে ফ্রিজ করবে না, হ্যাঁ। মানে এই জায়গাটা সিলেক্ট করলাম, তার উপরে যা থাকবে সেগুলোকে ফ্রিজ করে দিবে, এবং লেফট সাইডে যেটা থাকবে সেটাকে ফ্রিজ করে দিচ্ছে। এখন আমি যদি লেফট সাইড মুভ করি, তাহলে সেটা ফ্রিজ, উপরে নিচে যদি যাই সেটাও ফ্রিজ, ঠিক আছে। কিন্তু আমার যদি সিলেকশনটা এরকম হয়, আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে যদি ফ্রিজ করে দিই, তাহলে দেখেন আমি যখন উপরে যাচ্ছি, তাহলে কিন্তু সে তার উপরে কিন্তু আর কিছু নাই ফ্রিজ করা, সেই জন্য সেই টোটালটাকে যখন মাউসের যে একটা ছোট ইয়া থাকে, হুইল থাকে, সেটা যখন আমি ঘুরাচ্ছি, তখন কিন্তু সে উপরে নিচে চলে যাচ্ছে। কিন্তু লেফট রাইট যখন মুভ করছি, তখন কিন্তু আবার ফিক্সড আছে। কারণ হচ্ছে আমার সিলেকশন এই জায়গাটা সিলেক্ট করে আমি এখানে ফ্রিজ করেছিলাম, এই জায়গায় ফ্রিজ করেছিলাম, সেই জন্য সে এর উপরে যদি কোনো কিছু থাকতো সেটাকে ফ্রিজ করার অপশন সে পাচ্ছে না, যার ফলে শুধুমাত্র লেফট সাইডে যে ডাটাগুলো ছিল সেগুলোকে সে ফ্রিজ করে দিচ্ছে, ঠিক আছে। এখন ধরেন আমি এইখানে আমি সিলেক্ট করলাম সেভেন্টিনে সিলেক্ট করে আমি এখানে ফ্রিজ দেই, তাহলে দেখেন 17 এর উপরে যেটা আছে সেগুলাকে কিন্তু সে ফ্রিজ করে দিয়েছে। এবং হচ্ছে যে যখন আমি লেফট সাইডে যাব, তখন কিন্তু লেফট সাইডের পোর্শন পুরাটাকেই সে ফ্রিজ করে রেখেছে, ঠিক আছে। তার মানে আমি যে জায়গায় সিলেক্ট করব, তার লেফট সাইড এবং তার উপরের সাইডটাকেই সে শুধুমাত্র ফ্রিজ করবে। কিন্তু উপরের সাইড ফ্রিজটা কখন আপনার এফেক্ট হবে, যখন আপনি নিচ থেকে উপরের দিকে ডাটাগুলো উঠাবেন, তখন আপনার সেটা এফেক্ট হবে, ঠিক আছে। এই জিনিসটা কি বুঝতে পারলেন? ফ্রিজের অপশনটা কিন্তু কাজে লাগে। ক্লিয়ার? আবার হচ্ছে যে কি, ফ্রিজ টপ, কিপ দ্য টপ রো ভিজিবল হোয়াইল স্ক্রোলিং, ঠিক আছে। দেখি আমি ক্লিক করে, ক্লিক দ্য টপ রো ভিজিবল, একবারে টপ রো যেটা আছে সেটাকে সে ভিজিবল করে রেখেছে এই ডাটা, হ্যাঁ।
আমি যখন এখানে ক্লিক করলাম, আর আনফ্রিজ করতে হবে এখানে ক্লিক করে। ওকে, তারপর হচ্ছে ফ্রিজ দ্য ফার্স্ট কলাম। ফ্রিজ দ্য ফার্স্ট কলাম, আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে দেখি ফার্স্ট কলাম কি হয়। এখানে সিলেক্ট করলাম ফার্স্ট কলাম, তাহলে দেখেন এই বরাবর একটা দাগ দিয়ে দিয়েছে, তার মানে এই কলামটাকে সে ফ্রিজ করে রেখেছে। তা কলামটা বরাবর দেখতে চাইলে আমি লেফট থেকে রাইটে মুভ করবো, তাহলে এই কলামের সাথে বাকি কলামগুলোর ডাটাগুলো আমি চেক করতে পারবো। আমি এখানে আনফ্রিজ করে দিলাম। এখন আমি আবার এখানে সিলেক্ট করে আমি এখানে দেই হচ্ছে যে ফ্রিজ টপ প্রো, তার মানে উপরেরটা শুধুমাত্র ফ্রিজ। কিন্তু যদি আমি আমি এখন ফার্স্ট কলাম দেই তাহলে লেফটটা ফ্রিজ। হ্যাঁ, কিন্তু যদি আমি চাই যে উপরেও ফ্রিজ হবে নিচেও ফ্রিজ হবে, তাহলে কি করতে হবে, আমার সিলেক্ট করতে হবে এখানে, এখানে সিলেক্ট করে মানে এই পয়েন্টে সিলেক্ট করব, কারণ হচ্ছে যে উপরের কলামের নামগুলো দেখা দরকার আর লেফট সাইডে এটা দেখা দরকার, রিজিয়নটা দেখা দরকার। তাহলে আমি এই জায়গাটায় সিলেক্ট করব, এই জায়গাটায় সিলেক্ট করলে তার উপরে যা থাকবে সেগুলোকে ফ্রিজ করবে আর লেফট সাইডে যা থাকবে সেটাকে ফ্রিজ করবে। তো এখানে যাব, এখানে যে ফ্রিজ প্যান দিব, ফ্রিজ প্যান দিলে ডাইরেক্ট দুইটা অপশন একসাথে হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তারপর হচ্ছে আপনার সেট টু নিউ ডুপ্লিকেট দেখানো হয়েছে। নেম ম্যানেজার মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো সব দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো আসলে তেমন কোনো কাজে লাগে না, মানে খুব ইয়েতে না পড়লে লাগে না। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি চাইলে এই যে এক্সেল শিটের মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আমি ধরি এইটাই দিই, এই দেখেন এক্সেলের পিছনে একটা ছবি আমি অ্যাড করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এক্সেলের পিছনে। ঠিক আছে, তো এইগুলো মানে নর্মালি লাগে না আর কি কাজে। আর হচ্ছে হেডার ফুটার টেক্সট বক্স, এখান থেকে যদি কোনো সিম্বল আপনি অ্যাড করতে চান তাহলে এই যে এখানে সিম্বল একটা অপশন আছে, ইনসার্টের মধ্যে যে সিম্বল, এই যে সিম্বলের অপশনগুলো আছে সেগুলো চাইলে আপনি ইনসার্ট করতে পারেন। ঠিক আছে, যেমন দেখুন, যেমন দেখেন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, সিম্বলে গেলাম, সিম্বলে যে আমি সিলেক্ট করলাম কোনটা, এই অ্যারো সাইনটা আমি সিলেক্ট করলাম, ধর ইনসার্ট দিলাম, দেখেন অ্যারো সাইনটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আমি যদি ও দিতে চাই তাহলে তারপরে এই যে এরকম রাউন্ড সেটাও কিন্তু ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেল। এটা কিভাবে করলাম, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করব, করার পরে এখানে সরি এই সিম্বলে ক্লিক করব, সিম্বলে ক্লিক করে যে সিম্বলটা আমার দরকার এটাকে সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেবো। ঠিক আছে, ইনসার্ট দেওয়ার পরে এখানে দেখেন এই এরর, এই এরর একটা প্রত্যেকটা এরর একটা কোড আছে, যেগুলো হচ্ছে হচ্ছে যে ক্যারেক্টার কোড, যেগুলো হচ্ছে ইউনিকোড। হ্যাঁ, ওই ইউনিকোড হচ্ছে যে আপনার এরকম একটা, যেটা হচ্ছে যে সবকিছুর জন্য এটা ইউনিক একটা কোড, যেটা থ্রুতে সে কম্পিউটার বুঝতে পারে মানে আমার এই কোডের থ্রুতে যে আমি যেটা লিখছি এটা মানে হচ্ছে যে এই লেখাটা। ধরেন হচ্ছে যে আপনি এ লিখবেন, তা এ এর একটা নির্দিষ্ট একটা কোড থাকে। হ্যাঁ, তো সেই কোডটা হচ্ছে যে সেই কোডটার থ্রুতে কম্পিউটার বুঝতে পারে যে এই কোডটা হচ্ছে যে এ। ঠিক আছে, তো এখান থেকে সিম্বল গুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে যে ইকুয়েশন আপনি চাইলে অ্যাড করতে পারেন। আর কোনো কিছু ইম্পর্টেন্ট আছে? আর হচ্ছে যে এই ফাইলটা কোথায় আছে এই লোকেশনটা বের করার জন্য ফাইলে যাবেন, এই যে ওপেন ফাইল লোকেশন, এখান থেকে আপনি ফাইলের লোকেশন পাবেন। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে যে কপি এন্ড পেস্ট, এটা হচ্ছে যে আপনি এই ফাইলটা কোথায় আছে এখানে দেখেন একটা পাথ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এখান থেকে কপি ক্লিপবোর্ড এর অপশনটা দেখাবে এবং ফাইলের সাইজটা দেখাবে। তারপর হচ্ছে যে ইনস্পেক্ট ওয়ার্কবুক, ইনস্পেক্ট ওয়ার্কবুকে যাই ইনস্পেক্ট ডকুমেন্টস, এই ডকুমেন্টস এর মধ্যে ইন্সপেক্ট করে সে আমাকে একটা রিপোর্ট জেনারেট করে দেখাবে। ঠিক আছে, তো আমি ইন্সপেক্ট দেই, ইন্সপেক্ট দেওয়ার পরে সে দেখাচ্ছে যে এই এই সমস্যাগুলো আছে, যেমন হচ্ছে কমেন্টস এন্ড অ্যানোটেশন ফলোইং আইটেমস ওয়ার ফাউন্ড, ডকুমেন্টস প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন। যেমন হচ্ছে যে সে বলতেছে যে আপনি যে ডকুমেন্টস তৈরি করেছেন সেখানে কিছু পার্সোনাল ইনফরমেশন আছে, সেগুলো যদি রিমুভ করতে চান এখান থেকে রিমুভ করতে পারেন। কিছু জায়গায় কমেন্টস আছে সেগুলো যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারেন, রিমুভ দেই কমেন্টস দেই। ঠিক আছে, কমেন্টস এন্ড অ্যানোটেশন, তারপর হচ্ছে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন। রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশনটা কই, এটা এখানে যাই, এখানে দেখেন পার্সোনাল আমার নাম দেখাচ্ছে, হাসিব দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে মডিফাইড ডেট, এগুলো অনেক কিছু দেখাচ্ছে। ঠিক আছে, মানে এখানে পার্সোনাল ইনফরমেশন বলতে এই যে এগুলো নাম, তারপরে কে ডিলিট করেছে কে মডিফাই করেছে এগুলো দেখাচ্ছে। তো এগুলো রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, এখানে যাব
তারপর হচ্ছে যে ইনস্পেক্ট, চেক ইস্যুতে যাব, ইনস্পেক্টে যাব, ইয়েস দিব, ইয়েস দেওয়ার পরে ইনস্পেক্টে যাব, ইনস্পেক্টে যাওয়ার পরে তখন যখন এরকম একটা ওয়ার্নিং দিবে চেক করে দেখবো যে আমার এটা রিমুভ করার দরকার কিনা, যদি রিমুভ করার দরকার হয় তাহলে আমি রিমুভ করে দেবো। তারপর হচ্ছে যে রিইনস্পেক্ট, ইনস্পেক্ট দিলাম, এখন দেখেন সবকিছু সাথে টিক মার্ক আছে। তার মানে এখান থেকে দুইটা জিনিস গুলো, একটা কমেন্টস গুলো চলে গেল আর নামটা চলে গেল, এই যে অথরের নামটা চলে গেছে, আর লাস্ট মডিফাই যেটা যেহেতু আমি করছি সেজন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, মানে আগের যত ইনফরমেশন গুলো ছিল সব চলে গেছে এখানে। আর এখানে একটা কমেন্টস এর একটা ইয়া ছিল, কমেন্টস কোথায় যেন করেছিলাম, এখানে কিন্তু কোনো কমেন্টস আর নাই। হ্যাঁ, সব এখানে একটা কমেন্টস করেছিলাম কোথায় যেন, সেই কমেন্টসটা কিন্তু চলে গেছে, এখানে কমেন্টস নাই। ঠিক আছে, তো ইনস্পেক্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা থ্রুতে আপনি ডকুমেন্টসে কোথাও কিনা হিডেন ফাইল আছে কিনা, কিছু আছে কিনা, সেগুলো সব চেক করতে পারবেন। আর হচ্ছে ওপেন ওয়ান ড্রাইভ। ঠিক আছে, আমি এই জিনিসটা দেখি, একটা কপি, কপি অ্যাজ এ পিকচার, পিকচার। ওকে, দেখি আর একটা কি যেন ছিল যা দেখানো দরকার, এক্সেল প্রোটেকশন, ট্রেনিং ইনফরমেশন। এক্সেল ফাংশন দেখানো হয়ে গেছে, ডাটা টুলস দেখানো হয়েছে, ফ্ল্যাশ ফিল দেখানো হয়েছে, ডুপ্লিকেট রিমুভ সবকিছু দেখা, পেস্ট স্পেশাল দেখানো শেষ, ফরম্যাট সেল থিওরি। এই জিনিসটা তো দেখাই দিই, এই জিনিসটা দেখালে আজকে মতন এখানে শেষ। হ্যাঁ, এটা হচ্ছে, দেখেন সেদিন আমি কিন্তু মানে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে হ্যাশ মানে হচ্ছে যে নাম্বার, ধরেন আপনি এখানে একটা নাম্বার দিলাম 1 2 3। হ্যাঁ, 1 2 3 আমি এখানে লিখলাম, তাহলে এখানে লেখার পরে আমি এখানে চাই যে 1 2 3 সামনে একটা জিরো অ্যাড করবো, তো আমি এখানে জিরো অ্যাড করি, কিন্তু এক্সেল কখনোই এই জিরোটা দেখাবে না। হ্যাঁ, এক্সেল কখনো এটা দেখাবে না। এই জিনিসটা অনেকভাবে দেখানো যায়, একটা হচ্ছে যে ইকুয়াল টু CON কনকেটেনেট করে এখানে আমি টেক্সট ওয়ান মানে এখানে একটা টেক্সট দিব, তো আমি এখানে জিরো দিলাম, তার কমা দিয়ে আমি এই ভ্যালুটাকে অ্যাড করে দিলাম। তাহলে দেখেন এখন দেখাচ্ছে কি 0 1 2 3 এটা দেখাচ্ছে, এটা একটা টেক্সট ফরম্যাটে আছে। যখন কোনো টেক্সট আমরা লিখি সেটা এক্সেলের লেফট সাইডে থাকে এই সেলের, আর যদি কোনো ভ্যালু থাকে সেটা হচ্ছে এক্সেলের রাইট সাইডে থাকে। ঠিক আছে, তো এটা লেফট সাইডে চলে আসছে। আর আমি যদি চেক করতে চাই এটা টেক্সট কিনা, তাহলে ইকুয়াল টু টি নামে একটা ফাংশন আছে, যদি এখানে যেটা আছে সেটা যদি আউটপুটে চলে আসে টি ফাংশনের থ্রুতে, তার মানে সেটা টেক্সট। হ্যাঁ, এই টেক্সটটা চলে আসলো। এখন এইভাবে তো হচ্ছে একভাবে দেওয়া যায়, আরেকটা হচ্ছে যে আমি Ctrl+1 যদি প্রেস করি, ফরম্যাট সেল নামে এই পেজটা ওপেন হবে, তো আমি নাম্বার ফরম্যাটে যাব, বা নাম্বার Ctrl+1 প্রেস করে নর্মালি ডিফল্ট হিসেবে নাম্বার ফরম্যাটটা সিলেক্টেড থাকবে, না থাকলে এখানে ক্লিক করে নেব। নেওয়ার পরে আমি কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পরে এখানে দেখেন এখানে জেনারেল কথাটা লেখা আছে, তারপরে আমি এটা জেনারেলটা রিমুভ করে দিলাম। আমি যখন এখানে হ্যাশ দিলাম, আমি হ্যাশ মানে হচ্ছে নাম্বার, মানে ফার্স্ট হ্যাশ মানে প্রথম নাম্বার, সেকেন্ড হ্যাশ মানে দ্বিতীয়, দ্বিতীয় সংখ্যাটা কি 2, থার্ড হ্যাশ মানে 3। মানে শুধুমাত্র সে সংখ্যাগুলো দেখাবে, যেখানে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখাবে, কিন্তু যদি আমি এখানে এখানে যদি আরেকটা হ্যাশ দিই, এরপরে কিন্তু কোনো মানে সংখ্যা নাই, সেই জন্য এখানে চারটা হ্যাশ দিলেও কিছু না, মানে এখানে যে কয়টা ভ্যালু থাকবে সে কয়টা ভ্যালুর জন্য আমি যদি হ্যাশ ইউজ করি তাহলে আমরা সেভাবে লিখতে পারি। যদি আমি এখানে জিরো ইউজ করি, 0 0 0, তিনটা জিরো মানে হচ্ছে যে এই বরাবর সে চেক করবে জিরো এখানে কোনো ভ্যালু আছে, হ্যাঁ ভ্যালু আছে, এই ভ্যালুটা শো করো। মানে তারপরে দেখবে যে 2 এর এখানে ভ্যালু আছে, ভ্যালু আছে, তারপরে জিরোর এই যে এই 1 এর এখানে কোনো ভ্যালু আছে, জিরো চেক করে দেখবে যে হ্যাঁ ভ্যালু আছে। তারপরে যদি আমি আরেকটা জিরো দেই, তাহলে দেখেন এর সামনে সে একটা জিরো অ্যাড করে নিয়েছে। ঠিক আছে, মানে জিরো আমি যখন এইভাবে দিচ্ছি তখন সে সামনের দিকে অ্যাড করেছে, মানে রাইট সাইডে সে 3 এর সাথে চেক করে দেখবে যে এখানে কোনো ভ্যালু আছে কিনা, তারপরে 2 এর সাথে চেক করে দেখবে যে ভ্যালু আছে কিনা, যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালুটা শো করাবে, যদি ভ্যালু না থাকে তাহলে সে জিরো শো করাই দিবে। যেমন 1 এর এখানে একটা ভ্যালু আছে, সেজন্য এখানে 1 2 3 এইভাবে শো করাচ্ছিল, 2 3 এইভাবে শো করাচ্ছিল। কিন্তু যখন আমি তিনটা জিরো দিলাম, যখন চারটা জিরো দিলাম, তখন সামনে আরেকটা জিরো সে অ্যাড করে দিই। এখন আমি যদি ওকে দেই, দেখেন এখানে একটা জিরো অ্যাড হয়ে গেছে, কিন্তু আমি এই সেলে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কি 1 2 3। নর্মালি যদি আপনি এক্সেলে মানে ধারণাটা যদি না থাকে, এইখানে দেখতে পাবেন জিরো, কিন্তু এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কি 1 2 3, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল করতে হয় কিসের জন্য, আপনি যখন নাম্বার ফরম্যাটিং এ করবেন তখন হচ্ছে এই জিনিসটা জানা দরকার।
যেমন হচ্ছে যে এখানে দেখেন কিছু ভ্যালু আছে, যেমন হচ্ছে এখানে 0.5। হ্যাঁ, তো 0.5টাকে আমি যদি 0.5 আমি এটাকে এটাকে নাম্বারে কনভার্ট করি নেই, 0.50 দিলাম ধরলাম। হ্যাঁ, এখন আমি যদি এটাকে একটু কনভার্ট করি, হ্যাঁ, হ্যাশ দিলে বা না বা আমি জিরো দিলে কি সমস্যাটা হয় বা কি হয় না। হ্যাশ মানে হ্যাশ শুধুমাত্র নাম্বার মানে সংখ্যাগুলোকে দেখাবে, কিন্তু কোনো জিরো থাকলে সেটাকে সে শো করবে না। যেমন হচ্ছে যে আমি এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরে সেখানে ওয়ান করে এই যে এই জায়গায় দেখেন এখানে ওয়ান দেখাচ্ছে, কারণ এই যে 0.5 বা তার বেশি কোনো সংখ্যা হলে সেটাকে কনভার্ট করে নেয়। হ্যাঁ, মানে এক বাড়ায় নেয়, তাহলে এখানে যদি এক বাড়ায় মানে জিরো, জিরো পরিবর্তে সে ওয়ান দেখাচ্ছে। তারপরে এই এই জায়গায় ভ্যালু কত হচ্ছে 0.50, তারপরে আমি এটা হ্যাশের পরে একটা ডট দিলাম, ডট দিয়ে আমি যদি আরেকটা হ্যাশ দিই তাহলে দেখেন 0.5 দেখাচ্ছে এখানে। এইখানে যেটা দেখাচ্ছে সে এটাকে কনভার্ট করে এইভাবে দেখাবে, কিন্তু সে জিরোটা দেখাচ্ছে না, কারণ হ্যাশ শুধুমাত্র সংখ্যাগুলাকে দেখাবে, কোনো জিরো দেখাবে না। তারপরে যদি আমি আরেকটা হ্যাশ দিই তারপরেও সে এখানে সংখ্যা দেখাবে না, মানে এখানে শুধু সংখ্যা দেখাবে কিন্তু কোনো জিরো দেখাবে না। দেখেন এখানে শুধুমাত্র 0.5 দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা জিরো আছে। তা এই জিরোটা দেখানোর জন্য আমরা যদি হ্যাশের পরিবর্তে এখানে আমি ইউজ করি যদি জিরো, তাহলে দেখেন জিরো ডট হ্যাশ হ্যাশ মানে সে জিরো ডট হ্যাশ হ্যাশ মানে জিরো পরে 0.5টা সে দেখাচ্ছে। এখন আমার দেখা যাচ্ছে যে এখানে আসলে ভ্যালু কত আছে, এখানে আছে যে আসলে 0.05, 0.5। হ্যাঁ, আমি যদি এখন জিরো দেই একটা, সেই জিরোটা কিন্তু সে দেখাচ্ছে না। ঠিক আছে, তো এখানে যদি আমি জিরো দেখাতে চাই যে 0.50 হিসেবে দেখাইতে চাই, তাহলে আমি কি করব, এই যে লাস্ট একটা হ্যাশ দিয়েছি, হ্যাশটা দেওয়া না দেওয়া একই সমান। হ্যাশ একটা হ্যাশ দিচ্ছি, সে ভ্যালুটা দেখাচ্ছে। আমি যদি এখন জিরো দেই তাহলে 0.50 পরে সে 0.5 এর পরে একটা জিরো অ্যাড করে সেখানে শো করবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝলেন? মানে কোনো সংখ্যা দেখাইতে গেলে নাম্বার মানে হ্যাশ ইউজ করলে শুধুমাত্র নাম্বারটা দেখাবে ফরম্যাটিং আকারে, কিন্তু যদি জিরো ইউজ করেন তাহলে সে জিরো দেখাবে। ঠিক আছে, মানে জিরো থাকলেও দেখাবে, আবার যদি না থাকে যে জিরোটা অ্যাড করে নিবে সে। ঠিক আছে, তো এই জিনিসটা জানা লাগবে কেন, ফরম্যাটিং এর জন্য। এইখানে দেখেন কয়েকটা এক্সাম্পল আছে, যেমন 0.05, তা এটাকে যদি আমি এভাবে দেখাতে চাই 0.50 দেখাতে চাই, তাহলে আমরা সামনে একটা হ্যাশ দিব, তারপরে ডট দিব, তারপরে হচ্ছে জিরো জিরো যদি দেই তাহলে একটা জিরোর জন্য 5, তারপরে যেহেতু ইনসিগনিফিকেন্ট জিরো মানে তার কোনো তাৎপর্য নাই আর একটা জিরো অ্যাড করা, তাহলে আমি এখানে একটা জিরো দিয়ে দিলাম, 0.50 দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে যদি এই যে এইভাবে দেখাচ্ছে ডট জিরো, এইভাবে দেখাচ্ছে। তো ও সামনে একটা কি দিয়েছে, এখানে একটা হ্যাশ দিয়েছে, হ্যাশ দেওয়া না দেখি কথাই, কারণ সেটা শো করবে না হ্যাশ দিলে। ঠিক আছে, তো এখানে হচ্ছে হ্যাশ দিয়েছে, হ্যাশ দেওয়া না না দেখি কথাই, দিলেও চলবে না দিলেও চলবে। তো তারপরেটা দেখি হ্যাশ ডট হ্যাশের দিয়েছে, হ্যাশ ডট হ্যাশের দেওয়ার ফলে সে কি ভ্যালুটা শো করবে, সে শুধু শো করবে কি 0.5, কারণ জিরো সে শো করবে না এখানে যদি হ্যাশ আমরা ইউজ করি। যদি এখানে 0.5, এইটা দেখেন 5.55, 5.55 কে এই ধরেন এই সেলের উপরে আমি এইভাবে ফরম্যাটিং করলাম, ওই কাস্টমে যে আমি এইভাবে দিলাম হ্যাশ ডট জিরো জিরো, তাহলে কি দেখাবে, হ্যাশ হচ্ছে নাম্বার তারপরে ডট 55 এটাই দেখাবে। কারণ হচ্ছে যে এখানে দুইটা ভ্যালু আছে সেজন্য ভ্যালু দেখাচ্ছে, মানে জিরো থাকলে ভ্যালুও দেখাবে, আবার যদি সেই পরিমাণ ভ্যালুর চেয়ে আমি বেশি সংখ্যা দিই তাহলে সেই ইয়া দেখাবে। ঠিক আছে, এই জিনিসটা আর বোঝানো লাগবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু মানে ভালো ইম্পর্টেন্ট, মানে এইরকম একটা জিনিস, মানে আপনি সার্চ দিবেন কি আন্ডারস্ট্যান্ডিং এক্সেল নাম্বার ফরম্যাট, হ্যাঁ এরকম লিখে গুগলে একটু সার্চ দিবেন, সার্চ দিলে এরকম একটা পেজ পেয়ে যাবেন যার মধ্যে পুরো ইনফরমেশনটা দেওয়া আছে যে কিভাবে আমরা এটাকে শো করব। এখানে কোনোটা বাদ গিয়েছে না। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্ত, আমি এখানেই শেষ। হ্যাঁ, তো ক্লাসে মানে সবকিছু ঠিক ছিল বা কোনো কিছু সমস্যা ছিল থাকলে এখন বলতে পারেন, আর আমি এক্সেল ফাইলটা আমি পরবর্তীতে আজকে রাত্রে দিয়ে দেবো, একটু আপডেট করে তারপরে দিয়ে দেবো। ক্লাসে কোনো সমস্যা বা বুঝতে পারেন না এরকম কিছু হয়েছে? না ভাই। সব ক্লিয়ার? জি ভাই। ওকে, আর অনলাইনে ক্লাস করে কেমন লাগলো আর কি সেটা
যদি বলতেন। হ্যালো। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, সমস্যা নেই। আপনার যদি কোনো কিছু বলার থাকে তা আপনি আনমিউট আমি করে দিচ্ছি, আপনি চাইলে। ওকে। আর হচ্ছে যে ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিভিউ বা কমেন্টস দিয়ে দেবেন, বা আপনার যদি মনে হয় যে না এইভাবে আপনার কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু বুঝতে পারেন নাই সেটাও জানাবেন, ঠিক আছে। আর গ্রুপ তো আছে, গ্রুপে হচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট বা যে কোনো সময় দেওয়া হবে, বা এক্সেল অ্যাটাচমেন্ট গুলো দেখবেন যে গ্রুপে কিছু এক্সেল অ্যাটাচমেন্ট অলরেডি আছে, পিভট টেবিলেরও অ্যাটাচমেন্ট আছে। হ্যাঁ, কিছু অ্যাটাচমেন্ট আমি সেগুলো দিয়ে দিব। আর গুগলে আপনি সার্চ করলে এরকম অনেক রিপোর্ট পেয়ে যাবেন, তা সেই রিপোর্টগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, তাহলে আপনার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মানে এক্সেলের যে রিপোর্টিং গুলা আপনি যে কোনো কিছু নিয়ে ইয়া করতে পারেন। আর এখন কি বর্তমানে কোনো জব করছেন বা এরকম কিছু?